ভার্সিটিতে সাই সাই করে দুইটা বাইক প্রবেশ করে। বাইকের গতির জন্য কিছু কিছু মানুষ তাকাতে বাধ্য হয়। ইনায়া বাইক চালাচ্ছে আর পেছনে ইয়াশ বসে আছে। আর অন্য গাড়িতে বাকি তিনজন। জারিফ আর ইয়াশের হাতে দুইটা করে হকি স্টিক। চারিদিকে আসরের আজানের ধ্বনি ভেসে আসে। কিছু ছেলেদের জটলা দেখে ইনায়া সেদিকে বাইক নিয়ে যায়। বাইক থামিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে সূর্যকে বেঁধে রাখা হয়েছে। চোখে মুখে রক্তের ছিটে ফোঁটা। নিশ্চিত মার খেয়েছে। এই ছেলেগুলো ভার্সিটির বখাটে। ইনার সাথে একই ডিপার্টমেন্টে পড়ে। কি হচ্ছে এখানে? ছেলেগুলো ইনায়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়। মেয়েটা দুদিন আসছে না, এই জন্য ভালোই ছিল। এই মেয়ে এত প্যারা দেয় তাদের। দলের দলনেতা রেগে বলল, দেখি না, তোর বাপ সিআইডি অফিসার বলে তোকে আমরা এতদিন কিছু বলিনি। তার মানে এই নয় যে কখনোই কিছু বলবো না। আমাদের কাজ আমাদের করতে দে, তুই এখান থেকে যা। ইনায়া ইয়াসের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই ইয়াস হাতে হকি স্টিক ধরিয়ে দেয়। গায়ে তার যশোর থাকাকালীন পরিহিত কালো রঙের থ্রি পিস। এই থ্রি পিস আরাম কিনে দিয়েছে। ইনায়া নিজের বাকি জামা কাপড় তাড়াহুড়ো করতে গিয়ে নিয়ে আসেনি। একদিক দিয়ে ভালোই হয়েছে। ইনায়ের পাতানো শাশুড়ি নিশ্চিত জামা কাপড় সাথে করে তার পাতানো শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাবে। এমনিতে ইনার থ্রি পিস পরে না, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় লাগে শুধু। তাই ওগুলো ওখানে থাকলে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আর জামা কাপড় সাথে করে নিয়ে যাওয়া লাগবে না। হকি স্টিক ঘোরাতে ঘোরাতে বলল, আমার বাপ সিআইডি অফিসার, এই জন্য আমাকে কিছু বলিস না। আমি তোদের কখনো কিছু বলেছি আমাকে ছেড়ে দিতে? আমার মারতে ইচ্ছে করলে 2-3 ঘা লাগিয়ে দিবি, ইচ্ছা করলে এখনও দিতে পারিস। তোদের ভাষ্যমতে যারা আমার সম্পর্কে বাপ বলছিস, তার সাথে আমার সম্পর্ক মধুর মতো না। বাপের নাম ভাঙিয়ে খাওয়ার মতো মেয়ে ইনায়া নেওয়ার না। এটা তোরা এখনও জানিস না? ছেলেগুলো ইনায়ের কথায় বিরক্ত হয়। একজন বলে, আমাদের কাজ আমাদের করতে দে। এখানে কি তোর? আমরা যা ইচ্ছা তাই করব। তোকে তো মারছি না। যাকে বেঁধে মারছিস সে আমার বয়ফ্রেন্ড লাগে। এখন তোদের কি বলবো বলতো? ছেলেগুলো ভ্রু কুঁচকে ফেলে। একবার ইনায়ের দিকে তাকায় আর একবার সূর্যর দিকে তাকায়। ইংরেজি ডিপার্টমেন্টের সবথেকে মেধাবী ছেলে সূর্য, সেই সাথে ভীষণ সুন্দর দেখতে। কিন্তু ছেলেটা যথেষ্ট হাবাগোবা। যে ছেলে মানুষের সাথে ভয়ে ঠিকঠাক কথা বলে না, সে ইনায়া নাওয়ারের বয়ফ্রেন্ড কিভাবে? মজা করছিস আমাদের সাথে? সূর্য কিভাবে তোর বয়ফ্রেন্ড হয়? এখন তোদেরকে এই কৈফিয়ত আমার দিতে হবে? আর তোরা কি আমার বেয়াই যে তোদের সাথে মজা করব আমি? ছেলেগুলো থতমত খায়, তবে রেগেও যায়। আজকে কোচিংয়ে ক্লাস টেস্ট ছিল। সূর্য বসেছিল তাদের পাশে। ছেলেগুলোর দলনেতা সূর্যকে খাতা দেখাতে বলেছে। সূর্য বারবার বলল, তোমার আর আমার ডিপার্টমেন্ট এক না, তাই দেখালে কাজ হবে না। ছেলেগুলো সেসব শোনেনি। তারা শুধু বুঝেছে এই ছেলের কত বড় সাহস, তাদের কথা অমান্য করেছে। তাই তো কোচিং শেষ হওয়ার সাথে সাথে সূর্যকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো পিটিয়ে যাচ্ছে। দলনেতা রেগে বলে, ওই ঝামেলা না বাড়িয়ে এখান থেকে যা, আমাদের কাজ আমাদের করতে দে। তোদের নেট কানেকশন এত স্লো কেন? বললাম না সূর্য আমার বয়ফ্রেন্ড। দেশের সচেতন নাগরিক হয়ে বয়ফ্রেন্ডকে রেখে আমি কিভাবে যাব? দেখ, ঝামেলা করিস না ইনায়া, ছেড়ে দে। যদি না ছাড়ি? ছাড়লেও মার খাবি, না ছাড়লেও মার খাবি। থ্রেট দিচ্ছিস? ভয় পাচ্ছিস? তোকে ভয় পাবো কেন? একটা মেয়েকে ভয় পাবো কেন? ঠিকই বলেছিস, কথাটা ভালো লেগেছে আমার। ইনায়া হেঁটে এগিয়ে যায়। রাস্তায় আস্তে আস্তে ইয়াসের থেকে ছোট্ট একটা ছুরি নিয়ে আসে। সেটার সাহায্যে সূর্যকে বেঁধে রাখা দড়িটা কেটে ফেললো ইনায়া। কিছু বলল না ছেলেগুলো। ইনায়া এবার পিয়াসকে বলল, সূর্যকে এখান থেকে সরিয়ে নিয়ে পানি খেতে দে। পিয়াস আর আহান সম্মতি জানিয়ে দুজনে এগিয়ে সূর্যকে সরিয়ে নিয়ে সবুজ ঘাসের ওপর বসালো। তারপর পানি খাইয়ে সূর্যকে নিরাপদে বসিয়ে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে পড়ল। ইনায়া এবার হেঁটে সূর্যের কাছে পৌঁছালো। বাকি কাজ ইয়াসহ 4 মিনিটের মধ্যে হকি স্টিকের সাহায্যে করে ফেলল। সময়ের ব্যবধানে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ে গোঙানি শুরু করলো। ইনায়া এবার এগিয়ে গেল। দলের দলনেতা থুতনি হকি স্টিকের সাহায্যে উপরে তুলে বলল,
তোদের মুখে তুই তুই শুনতে ভাল লাগতেছে না, আজকে থেকে আমাকে আম্মা ডাকবি। পরবর্তীতে সূর্যের গায়ে ফুলের টোকা পড়লেও সবগুলোরে বেঁধে রেদোয়ান নাওয়ারের কাছে হস্তান্তর করব, মনে রাখিস। এই ইয়াস চল। ইয়াস সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়। ইনায়া হেঁটে এগিয়ে আসে পুলিশের গাড়ি ঢোকে ভার্সিটির গেট দিয়ে। এখানকার ক্যান্টিনের লোকটা সুযোগ বুঝে পুলিশকে জানিয়েছে। আরহাম তখন সেখানেই ছিল। ইনায়া ভার্সিটির নাম শুনেই মায়ানের সাথে এসেছে। আরহাম যা ভেবেছিল সেটাই হয়েছে। এরা আজকেও মারপিট করেছে। দীর্ঘশ্বাস ফেলে আরহাম মায়ান ছেলেগুলোকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। আরহাম থেকে যায় সেখানে। ইনায়া ইয়াসকে বলে, তোরা সূর্যকে ডাক্তার দেখিয়ে বাড়িতে পৌঁছে যা। তুই কীভাবে যাবি? পাতানো জামাই আছে আমার, আর না থাকলেও আমি রাস্তা চিনি। ইয়াস ভ্রু কুঁচকে ফেলে। এই মেয়ে সকাল থেকে পাতানো জামাই পাতানো শাশুড়ি কী সব বলে চলেছে, কেন বলছে? আরাম থাকতে প্রশ্ন করা হয়ে উঠল না। ইয়াস সম্মতি জানিয়ে সূর্যকে বাইকের পিছনে নিল। তারপর মিনিট খানেক সময়ের মধ্যে দুইটা বাইক ভার্সিটির গেট পেরিয়ে বাইরে চলে গেল। আরাম এবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, আম্মুকে বলে এসেছেন? বলিনি। আমি তো শেষ। আপনি শেষ হলে আমার কি? আপনার কিছু না দেখেই তো আমি শেষ হব। আরাম হেঁটে এগিয়ে যায়। ইনায়া নিজেও হাঁটে। আরাম বলে, বিল্লুর বন্ধুরা স্বীকারোক্তি দিয়েছে বিল্লুকে কিছু ডাকাত খুন করেছে টাকা হাতিয়ে নেওয়ার সময়। বন্ধুরা ভয়ে তখন লুকিয়েছিল। এই মিথ্যা বয়ান দিতে কে বলেছে? ইনায়া হেঁটে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। ক্ষুধা লেগেছে তার। সকালে সামান্য একটু খেয়েছিল, আর খাওয়া হয়নি। ইনায়া ক্যান্টিনে বসে চাচাকে বলে, চাচা 1 প্লেট নুডলস দিন তো, আর 1 কাপ কফি। তিনি সম্মতি জানায়। আরহাম গিয়ে ক্যান্টিনে বসে। ইনায়া বলে না কিছু। কিছু সময় পর 2 প্লেট নুডলস আর 2টা কফি রাখে টেবিলের। তারপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, আম্মা, ওই ছেলেগুলো যারে মারধর করছিল তারে তুমি চিনো? খুব বেশি না। তোমার আত্মীয় হয় না? তার জন্য তুমি মারপিট করলা কেন? ভালো মানুষের সাথে ভালো হওয়া উচিত চাচা। তুমি খুব ভালো মা। ইনায়া কিছু বলে না। সে ভালো হলে খারাপ মানুষকে। আরহাম মেয়েটার পানে তাকিয়ে আছে। মেয়েটার মতিগতি বোঝা যাচ্ছে না। এই রেগে থাকে, আবার এই বরফের নেই ঠান্ডা। এই গিরগিটির সাথে আরহামের কেন পরিচয় হয়েছিল কে জানে। তখনের করা প্রশ্ন উত্তর দিল না মেয়েটা। কিছুক্ষণ পর খাবার শেষ করে উঠে দাঁড়ায় ইনায়া। ক্যান্টিন থেকে বের হতে হতে আরহাম বলে, খাবারের টাকা পরিশোধ করে দিয়েন, আর রাতে এক জায়গায় যেতে হবে। আপনি যাবেন কি না আপনার ব্যাপার। গেলাম। ইনায়া বাড়িতে প্রবেশ করলো মাত্রই মেন দরজা দিয়ে ভেতরে ঢুকতেই জরিনাকে ডাকে। জরিনা ইনায়ার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে কাপড়ের হাত মুছতে মুছতে বের হয়ে আসে। ইনায়াকে দেখে কিছুটা ভয় পায় জরিনা। এই ভয়টা কেন পায় সে নিজেও জানে না। জরিনা তড়িঘড়ি করে বলে, এই আফামনি, তোর গ্রামের বাড়ি যেন কই? কেন প্রশ্ন করেছি জিজ্ঞেস করবি না, উত্তর দিবি। গাবতলি আফামনি। বাড়িতে কেউ আছে? আব্বা অসুস্থ হইয়া বিছানায় পইরা আছে। আম্মা তো ছোট বোন আছে। ব্যাগ গুছিয়ে রাখ, একটু পরে গাবতলি যাব। আমি যাব না। যাবি না কেন? আম্মা আমারে দেখবার পারে না। পরে আপনারে লইয়া গেলে ঠিকমতো যত্ন করতে পারম না। যত্ন তো অনেক দূরের কথা, থাকতে দিবি না সেইটাই জানি না। বেশি পকপক করে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যা বলেছি তাড়াতাড়ি কর। ঘণ্টাখানিক পর আমরা রওনা হব। ইনায়া হেঁটে এগিয়ে যাচ্ছে। রেদওয়ান নাওয়ার পেছন থেকে ডেকে ওঠে, এই বেয়াদব মেয়ে, দাঁড়াও। ইনায়া দাঁড়িয়ে পড়ে। তারপর অর্ধসিঁড়িতে দাঁড়িয়ে বাবার দিকে তাকায়। রেদওয়ান নাওয়ার বলল, সবসময় হুকুম করা ছাড়া আর কিছু পারো না? এই তো বাড়িতে আসলে। আবার জরিনা গ্রামে গিয়ে কী করবে? আপনার মামার লগে দেখা করবার যামু। আব্বা? রেদওয়ান নাওয়ার চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্ত হয়ে বলল, গাবতলী আমার কোন সম্পর্কের মামা আছে? আর এইসব কোন ধরনের ভাষা? কোথা থেকে শিখছো এসব? এসব বেয়াদবি ভাষা। আপনি শিক্ষিত মানুষ, বুঝবেন না। ওইখানে যেহেতু আপনার মামা বাড়ি নাই, তাই আমি এমনি ঘুরতে যাচ্ছি। এত এক জায়গায় থাকতে গাবতলী কেন যাবে? ওইখানে ছেলেরা নাকি দেখতে শুনতে ভালো। নিজের মেয়ের কুরবানির বাকরি বানানোর জন্য তো উঠে পড়ে লাগছেন। আমি গাবতলী যাচ্ছি ছেলে খুঁজতে। দেখতে শুনতে ভালো দেখে একটা ছেলে দেখে বিয়ে করে আপনার জন্য জামাই নিয়েই ফিরবো। বেয়াদবি করছো আমার সাথে?
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। তোমার বেয়াদব মেয়ে, এত এত ছেলে থাকতে তোমার গ্রামে যেতে হবে? আমাকে বাচ্চা মনে করো? ইনায়া মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, বাচ্চা মনে করি না। রেদওয়ান আমার ভ্রুকুচকে তাকিয়ে রয়। ইনায়া বলল, ভয় নেই, আমি মারামারি করা ছেড়ে দিয়েছি। আর তাছাড়া গ্রামে মারামারি করতে যাব না। কেন যাচ্ছ তাহলে? ওখানকার এলাকায় পরিবেশ নিয়ে আমাকে একটা প্রতিবেদন তৈরি করতে ভার্সিটিতে জমা দিতে হবে। কবে ফিরবে? কাল। ফিরে এসে আশিকের সাথে ভালো করে বাচ্চার মতো কথা বলবে এবং আমি তোমাদের দুজনের বিয়ে দেব। ইনায়া দাঁড়ায় না, হেঁটে উপরে উঠতে উঠতে নিজের মাকে ডাকে, আম্মু চলো তো, একটা মেয়েকে দত্তক নিতে হবে তোমার। স্যার আমারে কোরবানির বকরি মনে করতেছে বারবার। একটা মায়া দত্তক নিলে তারে আশিকের গলায় সাপের মতো ঝুলাই দিতে পারবো। এই জন্মে আমাকে আর কোরবানির বকরি বানাতে পারবে না। হ্যালো বন্ধুরা, নতুন নতুন গল্প শুনতে বৃষ্টির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।